বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমি আলোচনা করব ডেমোক্রেসি নিয়ে, গণতন্ত্র নিয়ে। হোয়াট ইজ ডেমোক্রেসি? আমরা সবাই জানি, তারপরও আমি আমার জায়গা থেকে একটু ক্লারিফাই করব। এটা গ্রিক ওয়ার্ড ডেমোস থেকে এসেছে। ডেমোস মিন পিপল, ক্রাটোস মিনস পাওয়ার। পিপুলস অ্যান্ড পাওয়ার। তাহলে এক কথায় যদি দুটো ওয়ার্ডকে অ্যাড করে দেই, পিপুল প্লাস পাওয়ার, তো জনগণের শক্তি দিয়েই যে সরকার গঠিত হয় সেটাই ডেমোক্রেসি। অর্থাৎ আমাদের জনগণ প্রতিনিধি হিসেবে কাউকে সরকারে পাঠাবেন, কিন্তু মূল পাওয়ার জনগণের হাতে। ইন এ ওয়ার্ড, পাওয়ার অব দি পিপল, রুলস অব দি পিপল। এবং এই জন্যই আব্রাহাম লিঙ্কন 1863-তে 19th নভেম্বর বলেছিলেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল, অ্যান্ড শ্যাল নট বি প্যারিশ ফ্রম দিস আর্থ। এটা কিন্তু মূল ডেফিনেশন গণতন্ত্রের, যে এটা জনগণের দ্বারা, জনগণের থেকে এবং জনগণের জন্য যে সরকার গঠিত হয়, যে সরকার গঠনের প্রক্রিয়া, এটাই হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের জন্যই সবকিছু তৈরি করতে হবে। এবং এটা কখনই এমন কিছু সাস্টেইনেবল কিছু তৈরি করতে হবে যা কখনো শ্যাল নট প্যারিস, উনি এই কথাটা ইউজ করেছেন, ফ্রম দি আর্থ। পৃথিবী থেকে কোনো ধ্বংস হবে না, শেষ হয়ে যাবে না। সাস্টেইনেবল কিছু করতে হবে। যে অ্যামেন্ডমেন্ট গুলো আসবে গণতন্ত্রের মাধ্যমে, সেটা সাস্টেইনেবল আসতে হবে। এটা কিন্তু আব্রাহাম লিঙ্কন বলেছিলেন 1863-তে। গণতন্ত্রের মধ্যেও কিছু কিছু বিষয় লক্ষণীয়। রুলস অব দি মেজরিটি অব দি পিপল। আপনারা জানেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় মেজরিটি অব দি পিপলকে প্রায়োরিটি দেওয়া হয়। এই জায়গাটা একটু খটকা লেগে যায়, যে সবসময় কি মেজরিটি পিপুলই কি রাইট করবে? আর এই মেজরিটি পিপুল যারা তাদেরকে তাদের যুক্তিগুলো তুলে ধরছেন, কোন মানুষগুলো তুলে ধরছেন? আমি আরেকটু ডেপ যেতে চাই। যেমন জনগণের ভোট নিয়ে একজন প্রতিনিধি নির্বাচিত হলেন, তিনি রাষ্ট্রের প্রতিনিধি হলেন। তো জনগণের প্রতিনিধি যে নিয়ে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন, এই জনগণের মধ্যে তাকে যারা ভোট দিয়েছে তাদের লেভেলটা কোথায়, বা তারা কি ধরনের শিক্ষা আছে, বা তারা দেশ সম্পর্কে কতটুকু ভালো বুঝে আপনাকে ভোট দিয়েছে, এটা কিন্তু একটা ভাবনার বিষয়। যেমন আরেকটু যদি ক্লারিফাই করি, একটা এলাকার মনে করেন আধা পাগল মানুষ, সে বোঝেও না রাজনীতি ভালো, বা একবারেই সাধারণের চেয়েও সাধারণ, তো সে আপনাকে ভোট দিল। আর একজন গ্রাজুয়েট, ভালো বুঝে, দেশ সম্পর্কে ভালো জানে, সে আপনাকে ভোট দিল। ভোট কিন্তু একটা, ওনার ভোটও যা, এর ভোটও তাই। আবার একজন পিএইচডি ডিগ্রিধারী লোক ভোট দিল, তারও কিন্তু সংখ্যা একটা। গণতন্ত্রতে কাউন্ট করা হবে একটা। গণতন্ত্রতে কখনো কাউন্ট করা হবে না যে উনি শিক্ষিত, মার্জিত, ভালো বুঝেন, ইভেন উনি প্রতিনিধি নিজেও হতে পারেন, এরকম যোগ্যতা আছে, ওনার ভোট 10টা হবে। এরকম তো গণতন্ত্রে কখনই ব্যাখ্যা হয় না, তাই না? গণতন্ত্রে একটাই হবে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি কোন সংখ্যক মানুষের ভোট পেলেন, এখানে কিন্তু জাজ করার কোনো সুযোগ নেই। এখানে সুযোগ শুধু আছে আপনি বেশি পাইলেন। তাহলে উন্নত দেশে যে জিনিসটা দেখা যায়, যে সকল মেজরিটি মানুষ এত সুন্দর বুঝবে দেশ সম্পর্কে, এবং প্রতিনিধিগুলোকে এমন ভাবে নির্বাচন করতে ওনারা চান যারা সত্যিকার অর্থে মানুষের জন্য কিছু দিতে পারে। ওই জাজমেন্ট করার মতো ক্ষমতা জনগণের আছে। এখন গণতান্ত্রিক এই দেশগুলোতে সেই জাজমেন্ট মানুষের আছে কিনা, এটা একটা ভাবনার বিষয়। আপনারা ভাববেন, এটা আপনাদের আমি ভাবতে দিলাম, যে সঠিক জাজ করে সঠিক মানুষকে প্রতিনিধি করা হয় কিনা। তাহলে কিন্তু গণতন্ত্রের অরিজিনাল সৌন্দর্য আপনি দেখতে পারবেন। এখানে শুধু মেজরিটিটাই দেখা হবে। এখন একটা উদাহরণ দিই, যে মাইনরিটি, আচ্ছা মাইনরিটি যে কখনো ভালো হতে পারে, এটা কি আপনি বিশ্বাস করেন? মাইনরিটিও কিন্তু কখনো ভালো হয়। যেমন এক জায়গায় 10 জন মানুষ আছে, 6 জন মানুষ বললো এটা রাইট, 4 জন বললো এটা রাইট, আমরা কারটা নেবো? 6 জন মানুষ এটা নেবো। কিন্তু অ্যানালাইসিস করে দেখা গেল 4 জন মানুষ যে কথাটা বলেছিল ওটা রাইট। গণতন্ত্রের ভাষায় 4 জন মানুষেরটা কখনোই নেওয়া হবে না, যদি 6 জন মানুষ যেটা বলে ওটাকেই নেওয়া হবে। এটাই গণতন্ত্রের ভাষা। আমি একটা উদাহরণ দিই, আমি নাম উল্লেখ না করেও বলতে পারি, যে কোনো কোনো দেশে মেয়ে মেয়ে বিয়ে করা, এটাও পারমিটেড আছে, হয়ে গেছে, এবং জনগণের গণভোটের মাধ্যমে এটা হয়েছে।
কিভাবে হলো? যে একটা অংশের মানুষ দিয়েছে ভোট এবং দেখা গেছে সে 1% 2% ভোট বেশি পেয়ে গেছে সে অংশে, যে হ্যাঁ মেয়ে মেয়ে বিয়ে হতে পারে। তা আপনাকে যদি প্রশ্ন ছেড়ে দিই, আপনি কি এটা ভালোভাবে নেবেন? এটা কি হওয়া উচিত? উচিত না, কিন্তু হয়ে গেছে তো। এটা গণতন্ত্রের ব্যাপার যে মেজরিটি কখনো যে ভালো হয় না এটাও তার প্রমাণ করে। তাহলে গণতন্ত্র সৌন্দর্য কিভাবে ফুটায় তুলতে হবে? সৌন্দর্য হলো সঠিক জিনিসটাকে বের করে আনা এবং সঠিক মানুষের প্রতিনিধিত্ব আপনি করছেন কিনা, এটা একটা ভাবনার বিষয়। একটা এলাকার 10 জন মানুষ খুবই ভালো মানুষ আছে এবং খুবই শিক্ষিত মার্জিত মানুষ, সেই 10 জন মানুষের ভোট পেয়ে আপনি প্রতিনিধি হয়েছেন কিনা, এটাও একটা ভাবনার বিষয়। নাকি আপনি প্রতিনিধি হয়েছেন অন্য অন্য যে মানুষগুলো সমাজে গ্রহণযোগ্যতা নেই তাদের দ্বারা, এটা কিন্তু আপনাকে অবশ্যই ভাবতে হবে। আরেকটা ব্যাপার, গণতন্ত্রের মূল ধারার যে কাজগুলো, সেটা হলো আপনার হিউম্যান রাইটস কে, মানুষের হিউম্যান রাইটস কে আপনাকে এনশিওর করতে হবে। যেমন আপনি সরকার গঠন করলেন, বিরোধী দল আছে, আপনি যখন সরকার হয়ে গেছেন তখন আপনার কাছে প্রত্যেকটা মানুষ সমান। হিউম্যান রাইটস প্রত্যেকটা মানুষকে সমানভাবে দিতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই যে রাইটস গুলো আছে এগুলোকে আপনার সমানভাবে দিতে হবে। এখন ইউনিয়ন পরিষদ পর্যায়েও যদি আসে এমন যে ভিজিটি কার্ডের যে গম আসছে বা চাউল আসছে, সেই চাউলের ক্ষেত্রেও পলিটিক্যাল পার্টি দেখা হচ্ছে যে ওকে আমার ভোট দিয়েছে কিনা, ও কোন পলিটিক্স এর সাথে ইনভলভ আছে, তাকে দেব, অন্যজন যত নিডি হোক তাকে দেব না। এভাবে তো কখনো একটা সমাজের পরিবর্তন হতে পারে না। পরিবর্তন হবে কখন? যখন গণতন্ত্রকে বুঝতে হবে। গণতন্ত্র বলেছে আপনাকে হিউম্যান রাইটস এনশিওর করতে হবে, গণতন্ত্র বলেছে যে আপনার বেসিক নিড গুলো ফিল আপ করতে হবে, এইগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। আদারওয়াইজ যদি গণতন্ত্রকে আপনি ফোকাস করতে চান এইগুলো বাদ দিয়ে, কখনো গণতন্ত্রের সঠিক জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না। আশা করি ছোট্ট ভিডিওর মাধ্যমে গণতন্ত্রের বেসিক নিড সম্পর্কে আপনি বুঝেছেন।